আমরা আগে যেদিন এই গুণিতক আর গুণনীয়কের অঙ্কগুলো আলোচনা করছিলাম, আমরা ছোট ছোট যে কিছু অঙ্ক, সেই অঙ্কগুলো দিয়ে এর বাস্তবে কি ব্যবহার হতে পারে সেগুলো একটু বুঝে নিচ্ছিলাম। আজকে চলো আমরা সেই অঙ্কগুলোকে নিয়ে আবার একটু এগোতে থাকি। এই অঙ্কটা দেখ, একজন স্থপতি একটি বড় উঠোনের জন্য মেঝের পরিকল্পনা করেছেন। মানে একটা মেঝে উনি বানাবেন যার মাপ হচ্ছে 18 মিটার বাই 30 মিটার। তার মানে আমরা যদি এই মেঝেটার ছবিটাকে দেখি, দেখো এই এতটা, এটা হচ্ছে 18 মিটার, আর এই এতটা, এটা হচ্ছে 30 মিটার। এবারে উনি এটাকে টাইলস বা টালি, যাকে বাংলায় বলে টাইলস বা টালি, ইংরেজিতে বলে টাইলস, আমরা বাংলায় অনেক সময় টাইলসও বলি। তো সেই টালি দিয়ে এটাকে ঢাকতে হবে, এমন ভাবে ঢাকতে হবে যাতে এটাকে যদি আমি পুরোটা ভরাট করে দিই এই টালি দিয়ে, তাহলে পুরো বরাবর যতটা জায়গা আছে টালিতে ভরে যাবে। কিন্তু শর্তটা হচ্ছে টালিগুলো বর্গাকার হতে হবে। অর্থাৎ আমরা যদি এই ছবিটাকে দেখি, এখান থেকে যদি আমরা বুঝি, ধরো এই এক একটা টালি, এই টালিগুলো বর্গাকার, মানে এর দৈর্ঘ্য প্রস্থ সব এক। এটা একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ সব এক। এবার ধরো সেই টালি দৈর্ঘ্য আর প্রস্থ সেটা এক, আমরা সেটা কিছু একটা যদি ধরি, প্রশ্ন হচ্ছে যে এরকম সবচেয়ে বড় এক একটা টালি কি সাইজের হতে, কি মাপের হতে, এটাই আমাদের প্রশ্ন। তো এটা আমরা একটু বুদ্ধি করে বোঝার চেষ্টা করি। চলো, ধরো বর্গক্ষেত্র যে এক একটা বাহু, সেই বাহুর মাপটা কত? এই ধরো এইটা হচ্ছে এক একটা বাহু, চারটে বাহুই এক। তাহলে এক একটা বাহুর যত মাপ হবে, এরকম একটা বাহুর পর একটা বাহু পাশাপাশি পাশাপাশি বসে টোটাল 30 মিটার হবে, তাই তো? তার মানে বাহু দৈর্ঘ্য গুণ সংখ্যা, এই সংখ্যাটা বাহুর দৈর্ঘ্য না বলে আমরা যদি বলি বাহুর মাপ, এটাকে আরো সোজা ভাষায় আমরা যদি বলি বাহুর মাপ, মানে এই বর্গক্ষেত্রের বাহুর মাপ গুণ কতবার দৈর্ঘ্য বরাবর। আমি একটু চলতি ভাষায় লিখছি, জানো, খুব যে প্রথাগত ভাষা তা লিখছি না, যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। বাহুর মাপ গুণ কতবার দৈর্ঘ্য বরাবর, সেটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে? তার মানে আমরা যেটা বলতে চাইছি, দেখো, যে এক একটা বাহুর মাপ এরকম কতবার দৈর্ঘ্য বরাবর বসালে মোট 30 মিটার হবে। তার কারণ হচ্ছে পুরো 30 মিটারটা এই টালি দিয়ে একদম বরাবর হয়ে যাবে। অর্থাৎ ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো এইটা হচ্ছে আমার 30 মিটার, আমি একটা টালি বসালাম, আবার একটা, আবার একটা, এরকম করে কতবার দৈর্ঘ্য বরাবর হলে 30 মিটার হবে, সেই কতবারটা আমরা জানি। আবার আমরা যদি প্রস্থটা দেখি, তাহলে বাহুর মাপ, দেখো এ তো বর্গক্ষেত্র, তাহলে এর বাহুর মাপ দৈর্ঘ্য বরাবর যত, প্রস্থ বরাবর তত, কিন্তু এটা কতবার প্রস্থ বরাবর সেটা দৈর্ঘ্য বরাবরের থেকে আলাদা। প্রস্থ বরাবর কতবার, মানে ধরো এইটা একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, এরকম একটা উদাহরণ রয়েছে। আবার দৈর্ঘ্য বরাবর,
আমরা একটু অন্য রং দিয়ে যদি দেখাই, দেখো এই ছবি অনুযায়ী দৈর্ঘ্য বরাবর একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর কতবার আর প্রস্থ বরাবর কতবার দুটো আলাদা, কিন্তু বাহুর মাপটা একই, কেননা এটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য যা প্রস্থ। এবারে এই কতবার এই জিনিসটা তো পূর্ণ সংখ্যা, তাই তো? তার মানে আমরা বলতে পারি বাহুর মাপ এইটাকে কিছু একটা দিয়ে গুণ করলে 30 হয়, আবার আরেকটা কিছু দিয়ে গুণ করলে 18 হয়। তার মানে বাহুর মাপ হচ্ছে 30 মিটার আর 18 মিটারের সাধারণ গুণনীয়ক, কমন ফ্যাক্টর, তাই তো? তার মানে ওই 30 আর 18কে এই বাহুর মাপ দিয়ে ভাগ করলে মিলে যায়, সেই মিলে যাওয়াটা হচ্ছে কতবার সেই। এবারে আমাকে বলছে এরকম সবচেয়ে বড় বাহুর মাপ, তাহলে তো সোজা হয়ে গেল। সবচেয়ে বড় বাহুর মাপ এটা তাহলে কত? 30 মিটার আর 18 মিটার এর সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বড়, এই সবচেয়ে বড়টাকে আমরা ভালো ভাষায় বলি গরিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে বড় গরিষ্ঠ। তার মানে হচ্ছে 30 আর 18 মিটারে 30 মিটার আর 18 মিটারে গসাগু আমাকে বার করতে হবে। দেখো এই অঙ্কটা যদি আমরা প্রথমে বলতাম যে 30 মিটার আর 18 মিটারের গসাগু বার করো, সেটা তো একটা অঙ্ক হতো। সে অঙ্কটা যে খুব একটা মানে খারাপ অঙ্ক তা নয়, কিন্তু এইরকম একটা বাস্তব ঘটনা অনুযায়ী হিসাব করতে গিয়ে এই গসাগুটা বার করতে হবে, এটা আরো বেশি মজার। এটা থেকে আমরা বুঝতে পারি যে গসাগুর একটা বাস্তব ব্যবহার আছে। ধরো তুমি টালি কিনতে চাও, এরকম কটা টালি তোমার কিনতে হবে এই জায়গাটাকে ভরাট করতে, তুমি কিন্তু এটা গসাগুর অঙ্ক করে বার করবে। 30 আর 18 মিটারের গসাগু কত বলো? এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বার করি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, আর কিছু। তাহলে 18, 18 একে 18, এটা হয়ে গেল 12। 18টাকে আমরা নামালাম, 12 একে 12, 6 হয়, আবার 6 2, তাহলে এটা হলো 6 মিটার। গসাগুর অঙ্ক করতে করতে দেখবে যে এই দুটো সংখ্যা দিলে তার সবচেয়ে বড় গুণনীয়ক বা উৎপাদক কি, এটা প্রায় মুখে মুখেই এরকম ছোট সংখ্যার জন্য বার করা যায়, তবুও আমরা সঠিকভাবে এটা করি। তার মানে হচ্ছে যে আমার এই যে ছোট যে সবুজ আমরা বর্গক্ষেত্রটা এঁকেছি, তার তার যে বাহুগুলো এটা হচ্ছে 6 মিটার, এটাও হচ্ছে 6 মিটার। তার মানে দৈর্ঘ্য বরাবর কতবার রয়েছে বলো দেখি। এটাকে আমি 6 মিটার বার করে ফেলছি, আমরা এটাকে লিখি। দেখো আমরা এটাকে লিখছি, বাহুর মাপ এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার। তাহলে এই কতবার, এটা কত হবে? 6 গুণ কত হলে 30 হয়? এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 18, এটা তাহলে কতবার হবে? 6 গুণ 3, তাই তো? তার মানে আমার দৈর্ঘ্য বরাবর 5 বার যাবে আর প্রস্থ বরাবর 3 বার যাবে, করলেই এটা পুরোটা কভার হয়ে যাবে, ভরে যাবে। তাহলে এরকম বৃহত্তম বর্গক্ষেত্রের মাপ হচ্ছে 6 মিটার বাই 6 মিটার। এই গসাগুর অঙ্ক করে আমরা এটা বার করি। এবারে চলো আবার আমরা আরো কিছু অঙ্ক করি। এই অঙ্কগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে যে কথার অঙ্ক, গল্পের ছলে যা বলা থাকে সেখান থেকে লসাগু আর গসাগুর ধারণাটা আমরা কি করে ব্যবহার করে অঙ্কটাকে করতে পারি। রাহুল 3টে ভিন্ন রঙের লেখার কলম গ্রুপ করছে, মানে রাহুলের কাছে 3টে ধরনের কলম আছে
নীল কালির, কালো কালির আর লাল কালি। লাল কালিটা দেখো সবচেয়ে বেশি রেখেছে, কেন বলো তো? স্কুলে যা কিছুই করে লাল কালি দিয়ে তো আহ যে মাস্টার মশাইরা বা দিদিমণিরা একদম কেটে দেয় ভুল হলে। তোর খুব ইচ্ছা এরকম অন্যদের জিনিসও লাল কালি দিয়ে ও কেটে দেয়, ওই জন্য ও লাল কালি কলম সবচেয়ে বেশি কিনেছে। আর নীল আর কালো তো আছে, ওগুলো তো স্কুলে লিখতে গেলে লাগে। এবার এগুলোকে গ্রুপ করছে, মানে দলে ভাঙছে। তার মানে 18টা নীল, এটাকে আমি যদি কিছু সংখ্যক দলে ভাগ করি, তাহলে দলের সংখ্যা, আমি এখানে যদি লিখি দলের সংখ্যা গুণ প্রতি দলে নীল কলমের সংখ্যা, এটা হচ্ছে 18। ধরো আমি একটা তর্কের খাতিরে ধরছি, আমার দুটো দল আছে, আর প্রতি দলে তাহলে 9টা করে নীল কলম আছে, তাহলে 2 গুণ 9 18 এরকম আর কি। আবার 3টে দল থাকলে প্রত্যেকটা দলে 6টা কলম, এইরকম। আচ্ছা, আবার দলের সংখ্যা গুণ প্রতি দলে কালো কলমের সংখ্যা, এটা হচ্ছে 16টা। আর 3 নম্বর হচ্ছে দলের সংখ্যা গুণ প্রতি দলে লাল কলমের সংখ্যা, এটা হচ্ছে 28। তাহলে দেখো, আমাকে যদি দল করা একটা ব্যবস্থা করা হয়, তাহলে দলের সংখ্যাটা এই 3টের মধ্যেই কমন বা সাধারণ, কেন দলের সংখ্যাটা 1, কিন্তু প্রতি দলে লাল কলমের সংখ্যা আলাদা, নীল কলমের সংখ্যা আলাদা, কালো কলমের সংখ্যা আলাদা। তার কারণটা আর কিছুই নয়, মোট কলমের সংখ্যাগুলো তো লাল নীল কালো আলাদা, তাহলে এক একটা দলে ধরো লাল, আমার যদি দলের সংখ্যা একই থাকে, এক একটা দলে লাল কলম বেশি রাখতে হবে, মোট লাল কলম বেশি। তাহলে এই দলের সংখ্যাটা দেখো 18, 16 আর 28 এই 3টের সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক। 18, 16 আর 28 এর সাধারণ গুণনীয়ক। দেখো এদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া একটাই আছে, সেটা হচ্ছে 2। 4 হবে না, কারণ 18 4 দিয়ে বিভাজ্য, কিন্তু 2 হবে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে রাহুল কেবলমাত্র 2টো দল করতে পারে, প্রত্যেকটা দলে 9টি করে নীল কলম, 8টি করে কালো কলম, আর 14টি করে লাল কলম। ওই 2টো দলই সবচেয়ে বড়, এর থেকে বড় দল আর করতে পারবে না, যাকে এই কলমগুলোকে সমান, ধরো 3টে দল করবে, তাহলে আবার 8, 16, 28 এগুলো মিলবে না। 4টে দল করবে, 18টা মিলবে না, এইরকম হয়। মানে 18টা নীল কলমকে তো আর 4টে দলে সমান ভাগ করতে পারবে না। আর এই গুণিতক আর গুণনীয়কের অঙ্কে আমরা ভগ্নাংশ আনতে পারবো না, এখানে পূর্ণ সংখ্যা দিয়েই আমার কাজ করবে। পরের অঙ্কটা দেখিছি, একটি জুনিয়র হাই স্কুল একটি প্রকল্প পরিচালনা করছে, একটা প্রজেক্টের কাজ। এতে কাজ করতে প্রত্যেকটা ক্লাসের যারা ছাত্র আছে, তাদের ছাত্র মানে ছাত্রছাত্রী মিলে তাদের সমান ছোট দলে বিভক্ত করা হবে।
তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা এমন কতগুলো দল বানাবো যেই দলে ক্লাস 6 এর কিছু ছাত্র থাকবে, 7 এর থাকবে, 8 এর। তাহলে এটা আগেরই মতো রাখো, দলের সংখ্যা যদি আমরা কিছু একটা ধরি, ধরো দলের সংখ্যা গুণ প্রতি দলে ক্লাস 6 এর ছাত্র কত সমান সমান 32। দলের সংখ্যা আর একটা দলে ক্লাস 6 এর কতজন ছাত্র আছে এটা যদি আমরা বার করতে পারি, তাহলে মোট ক্লাস 6 এর কতজন, এই দুটোকে গুণ করলেই পাওয়া যাবে, সেটা হচ্ছে 32। আবার দেখো দলের সংখ্যা গুণ প্রতি দলে ক্লাস 7 এর কজন ছাত্র, এটা হচ্ছে 28। আর দলের সংখ্যা গুণ প্রতি দলে ক্লাস 8 এর কতজন ছাত্র, এটা হচ্ছে 36। তাহলে সবচেয়ে বড় দলের সংখ্যা কত হবে? তাহলে দলের সংখ্যাটা দেখো 32, 28 এবং 36 এদের সাধারণ গুণনীয় এবং দলের সর্বোচ্চ সংখ্যা তাহলে হলো এদের গরিষ্ঠ সাধারণ, অর্থাৎ আমার উত্তরটা হবে 32, 28 আর 36 এর গসাগু। এটা মুখে মুখে করা যায়। সবচেয়ে বড় যে সংখ্যা যেটা দিয়ে এদেরকে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে 4। এবারে এটাকে আমরা যদি একটু পদ্ধতি দিয়ে করতে চাই, কিছুই না, ভাগ পদ্ধতিতেই আমরা যদি করি, সবচেয়ে ছোটটা দিয়ে আমরা শুরু করতে পারি। 28, এটাকে দিতে আমরা বড়গুলোকে ভাগ করবো, তাহলে 32, 28 একে 28 আর 4 এ 32, 4 7 28। তাহলে 28 আর 32 এর গসাগু হলো 4। এই 4 কে আবার আমি 36 দিয়ে করি, 4 9 36, তাহলে শেষ অব্দি আমার 4 টুকলো গসাগু। আমরা লক্ষ্য করে দেখলাম যে তিনটে সংখ্যার গসাগু বার করতে গেলে আমরা কি করলাম, যে কোনো দুটো সংখ্যা নিয়ে তার গসাগু বার করলাম, আবার সেই গসাগুটা নিয়ে তৃতীয় সংখ্যার গসাগুটা মানে তৃতীয় সংখ্যার বিভাজ্যতাটা দেখলাম। অর্থাৎ তৃতীয় সংখ্যাকে সেইটা অথবা তার থেকে সেইটা দিয়ে যদি ভাগ করে মিলে যায় তাহলে সেটাই গসাগু, আর না হলে তার থেকে ছোট কিছু দিয়ে ভাগ করলে যদি মেলাতে হয় সেটা দিয়ে ভাগ করলে যদি না মেলে তাহলে সেই ছোটটা গসাগু। যেমন ধরো আমরা যদি আগের যেটা আমরা করলাম 18, 16 আর 28, আমরা ধরো যদি 16 আর 28 এটা চিন্তা করি, আমি আগের অঙ্কটাতে আবার পেয়ে যাচ্ছি। আমরা ধরো 16 আর 28 এটাকে নিলাম, তাহলে 16 একে 16, 12 নামিয়ে দিলাম, করে এদের গসাগু বেরোলো 4। তার মানে কি তিনটে সংখ্যারই গসাগু 4? না, এটার মানে যেটা বোঝাচ্ছে 16 আর 18, এই 16 আর 28 আমরা এমনি নিয়েছি, 16 আর 28 যে কোনো দুটো নিতে পারতাম। 16 আর 28 এদের গসাগু 4, মানে এদের সবচেয়ে বড় উৎপাদক 4। কিন্তু 4টা আবার 18 উৎপাদক নয়, 18 উৎপাদক 4-এর থেকে কম, মানে সাধারণ উৎপাদক যদি হয় সেটা হচ্ছে 2। তাহলে আমাদের সেটা বার করতে গেলে দেখো 4 আর এই 18টাকে নিয়ে আমাদের গসাগু, এটা হলো 2। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে তিনটে বা চারটে পাঁচটা যতই হোক, এই সংখ্যাগুলোর যদি আমাদের গসাগু বার করতে হয়, দুটো করে নিয়ে বার করে তার যা গসাগু হলো সেটাকে দিয়ে আবার পরেরটা বিভাজ্যতাটা দেখতে হবে। যাই হোক, আমরা এই দুটো যে অঙ্ক দেখলাম, এই দুটো অঙ্ক প্রায় একই রকমের। আমরা বুঝলাম যে এই কথার অঙ্কগুলো করতে গেলে গসাগুটা শেষ অবধি আমাদের করতে
তারপরের অঙ্কটা সকাল 10টায় ডিপো থেকে, ডিপো মানে হচ্ছে বাস স্টপ, বাস স্ট্যান্ড, বাস টার্মিনাস যা তুমি বলো, যেখান থেকে বাস ছাড়ে, সেখান থেকে সকাল 10টায় দুটো বাস ছাড়ে। বাস দুটোর নাম হচ্ছে এ আর বি। বাস দুটোর নাম, এ বাসটা ডিপোতে ফিরতে 36 মিনিট সময়, 36 মিনিট পরে আবার ফিরে আসে। আর বি বাসটা 42 মিনিট পরে। আবার এই যে ধরো এখানে এই গল্পটার মধ্যে যেটা বলা নেই, এই বাসগুলো খুব মানে স্পেশাল বাস। এটা কি করে, ডিপোতে ফিরে এসে আবার ছেড়ে দেয়, মাঝখানে আর দাঁড়ায় না। সেটা এখানে বলা নেই, কিন্তু সেটা আমরা যদি বলি যে না ডিপোতে এসে বাসটা দাঁড়িয়ে রইলো, যেটা যেরকম সত্যিকারের বাস্তবে ঘটে। কেননা বাসটা দাঁড়িয়ে পড়লে কন্ডাক্টর কাকু, ড্রাইভার কাকু এরা সব নেমে একটু চা খাবে, একটু বিশ্রাম করবে, বাথরুমে যাবে, তারপরে আবার লোকজন জড়ো হবে, আবার বাস ছাড়বে, এরকমই তো হয়। সেই জন্য ডিপোতে এসে গেছে মানেই যে আবার সেই মুহূর্তে বাসটা ছেড়ে দেবে তা নয়। কিন্তু এই বাসগুলো একদম মানে কারোর জন্য অপেক্ষা করে না। এবারে 36 মিনিট ধরে ওটা যেখানে ছিল গন্তব্যস্থলে গিয়ে আবার ফিরে এলো, আবার ওটা গন্তব্যস্থলে রওনা হয়ে গেল। এ যেন সেই তোমার মানে বাসটা যেন একটা চক্রাকারে পাক খাচ্ছে, 36 মিনিট 36 মিনিট 36 মিনিট। তো তার মানে বাস এটা ডিপোতে এলো 36 মিনিট পরে এসে ছেড়ে দিল, কিন্তু বাস বিটা তখনও আসেনি, কেননা বাস বিটা 42 মিনিট পরে আসে সেটা ছাড়ার পরে। অর্থাৎ বাস বিটা ছাড়ার পরে যখন আবার এলো তখন 42 মিনিট। তার মানে বাস এটা তো 36 মিনিট পরে এসে সাথে সাথে ছেড়ে দিয়ে গেছে, তারপরে আরো 6 মিনিট হয়েছে। অর্থাৎ যেটা দাঁড়ালো যে এ বাস যখন আবার ফিরে আসে দেখে বি বাসটা নেই, আবার বি বাস যখন ফিরে আসে, ধরো বি বাসটা ফিরে এলো আবার 42 মিনিট পরে, তখন এ বাসটা। তাহলে এইভাবে এ বাসের সাথে বি বাস তার দেখা হয় না, আর বি বাসের সাথে এ বাস তার দেখা হয় না। কিন্তু একটা সময় পরে দেখা গেল যে দুটো বাসই কিন্তু ডিপোতে রয়েছে। সেই সময়টা কত সময়, ন্যূনতম কত সময়, আমরা কি করে বার করব? দেখ, 36 মিনিট এক একটা ট্রিপ করছে, একে যদি আমি গুণ করে দিই যে কতবার এ বাস যাবে, গিয়ে এটা হবে মোট সময়। আর 42 মিনিট গুণ কতবার বি বাস যাবে, এটা হচ্ছে মোট সময়। তার কারণ এই মোট সময়টা এমন একটা সময় যেটা একই, যাতে এও আছে আর বিও আছে ওই একই জায়গায়। অর্থাৎ আমরা যদি ধরি যে বাসগুলো গোলাকার পথে পথে যাচ্ছে, তাহলে যেখানে শুরু করেছিল 36 মিনিট পরে এক পাক এলো, আবার 36 মিনিট পরে, এরকম করতে করতে এখানে চলে এলো দুবার, তিনবার, চারবার। আবার আরেকজন বি, সে একই জায়গা থেকে শুরু করলো 42 মিনিট পরে, 84 মিনিট পরে, এরকম করে সে যেতে থাকে। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে মোট সময় যেটা, এটা 36 মিনিটকে কতবার এ বাস যাবে গুণ করলে পাওয়া যাচ্ছে, আর 42 মিনিটকে কতবার বি বাস গুণ করলে যাচ্ছে সেটা দিয়ে গুণ করলে পাওয়া যাবে। অর্থাৎ মোট সময়টা 36 মিনিটের গুণিতক, আবার 42 মিনিটেরও গুণিতক। আর ন্যূনতম কত সময় পরে তারা, তাহলে 36 মিনিট আর 42 মিনিট দুজনের সবচেয়ে ছোট সাধারণ গুণ। তাহলে ন্যূনতম কত সময় পরে তারা
ডিপোতে ফিরে আসবে সবচেয়ে কম কত সময়, সেই সময়টা 36 মিনিটেরও গুণিতক, 42 মিনিটেরও গুণিতক, এবং তার ফলে তাদের সাধারণ গুণিতক, কিন্তু এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ 36 আর 42 মিনিটের লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে এই অঙ্কটা আমার গিয়ে দাঁড়ালো, আমি একটু মুছে জায়গা করি যাতে অঙ্কটাকে একটু হিসাব করার জায়গাটা অন্তত পাই। তাহলে এই অঙ্কটা আমার গিয়ে দাঁড়ালো, না এই অঙ্কটা হচ্ছে 36 মিনিট আর 42 মিনিটের লসাগু। এই লসাগুটা আমরা যদি করি, আমরা বাঁদিকের জায়গাগুলো একটু ফাঁকা করি, এই লসাগু গুলো তো আমরা দেখে ফেলেছি, এবার আমরা লসাগুটা যদি করি, 36 আর 42 আমরা একটু ভাগ পদ্ধতিতে পাশাপাশি লিখে আমরা সাধারণ উৎপাদক গুলো লিখলাম। তাহলে 18 আর 21, এবারে এদের দুজনের মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 3, আর কোন সাধারণ উৎপাদক নেই। তাহলে আমাদের লসাগু হলো 2 গুণ 3 গুণ 6 গুণ 7, তার মানে 36 গুণ 7, দুশো 52 মিনিট। তোমরা এই ধরনের অঙ্ক যখন তোমাকে পরীক্ষায় দিয়েছে, তুমি তো এটা লসাগু বার করলে, উত্তরটা সঠিক হওয়ার চান্স আছে কিনা তুমি কি করে বার করবে? আচ্ছা আমরা দেখি তো যে এই 252 মিনিট 36 মিনিটের গুণিতক কিনা, অর্থাৎ একে আমরা 36 দিয়ে ভাগ করে দেখি মেলে কিনা। একে আমরা 36 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হবে? 7, 6 7 42 2, হাতে রইল 4, 3 7 21 আর 4 21, অর্থাৎ এটা 252 কে 36 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। আচ্ছা আমরা দেখি তো 252 কে 42 দিয়ে ভাগ করলে মেলে কিনা। আবার আমরা একটু জায়গা করে নিই লেখার জন্য। 252 কে আমরা 42 দিয়ে ভাগ করি, না 252 কে আমরা 42 দিয়ে, এটা যদি আমরা 6 করি, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 4 6 24, 1 25, তাহলে এটা 252 কে 42 দিয়ে ভাগ করলে মিলে। তাহলে 36 42 দুটো দিয়ে যদি ভাগ করে মেলে, তাহলে 252 অবশ্যই 36 আর 42 এর সাধারণ গুণিতক, এবং আমরা চট করে বার করতে পারি এর থেকে ছোট সাধারণ গুণিতক আর কিছু নেই। এর থেকে বড় গুণিতক কি আছে? 252 যদি হয় গুণিতক, তাহলে 252 গুণ 2 সেটাও গুণিতক, 252 গুণ 3 সেটাও গুণিতক। সুতরাং 252 যে কোনো গুণিতকই এই দুটো সাধারণ গুণিতক, কিন্তু 252 হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ। এবার চলো আমরা আরো কিছু অঙ্ক, এক একটা অঙ্ক এক এক রকম। আমি অঙ্কগুলোকে এমন ভাবে রাখার চেষ্টা করেছি যাতে তোমরা মুখস্থ বিদ্যাটাকে এখানে কিছু ব্যবহার করার না চেষ্টা করো, তোমরা অঙ্কটাকে বোঝো, বুঝে অঙ্কটা করো। সেই জন্য আমি একটু লসাগু গসাগু এই কথার অঙ্কগুলো মিশিয়ে দিয়েছি। এরকম ভাবে বলিনি যে এইগুলো হচ্ছে গসাগুর কথার অঙ্ক, এগুলো হচ্ছে লসাগুর কথার অঙ্ক। তাহলে কি হবে দেখো, তুমি অঙ্কটা না বুঝে আরে সংখ্যাগুলো দেওয়া আছে চল গসাগু করি বা লসাগু, এইভাবে তো অঙ্কটা যুক্তি দিয়ে শিখতে পারবে না। এবারে দেখো এই পাতার সবচেয়ে উপরের অঙ্কটা আমরা দেখি। একটা কারখানার যন্ত্রপাতি প্রচুর শব্দ উৎপন্ন করে, মানে একটা কারখানায় বিভিন্ন যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো থেকে শব্দ বেরোয়। একটা ভারী ধাতব হাতুড়ি আছে, বিরাট বড় হাতুড়ি, কোন একটা ধাতু, সেটা সেটা প্রতি 12 সেকেন্ডে শব্দ করে, বেশ জোরে শব্দ। আরেকটা অ্যালার্ম আছে, যেটা প্রতি 18 সেকেন্ডে অ্যালার্মটা বাজে। আর একটা বেল্ট আছে, যেটা প্রতি 32 সেকেন্ডে সেটা শব্দ করে।
এবারে তারা এখন একসাথে শব্দ করছে, অর্থাৎ হাতুড়িটা বাজছে, অ্যালার্মটা বাজছে, আর বেলটা, তিনটেই বাজছে। আবার কতক্ষণ পরে তারা তিনজন একসাথে বাজবে। তাহলে দেখো, আমরা যদি বলি হাতুড়িটা 12 সেকেন্ড অন্তর অন্তর বাজছে, এরকম এটা কিছু একটা দিয়ে গুণ করব। 12 সেকেন্ড, তারপরে 24 সেকেন্ড, তারপরে 36 সেকেন্ড, এগুলো সব 12 নামতা কি, মানে 12 গুণিতক। নামতাটা গুণিতক কিন্তু আমরা যখন নামতাটা শিখেছিলাম না, আমরা নামতা বলে জিনিসটাকে ছোট করতাম। কিরকম মনে হতো যে একটা মন্ত্রর মতো বলছি, যেন একটা পাঁচালি বলছি, কিন্তু ওটাই আসলে গুণিতক। এবং সেই গুণিতক গুলোকে সুন্দরভাবে আমাদের মাথায় ঢুকিয়ে রাখার পদ্ধতি হচ্ছে নাম। তাহলে 12 সেকেন্ড, তারপরে 24, তারপর 36, মানে 12কে আমরা কিছু দিয়ে গুণ করছি, পরে একটা হলো আমার মোট সময়। সেই মোট সময়টা এমন একটা সময় যেখানে তিনটেই একসাথে শব্দ করে। তাহলে 18 সেকেন্ড যদি হয় তোমার অ্যালার্ম, একটা অ্যালার্ম 18 সেকেন্ড অন্তর বাজে, তার মানে 18 গুণ 2 করলে 36, 3 করলে 54, এরকম করতে করতে এটাও একটা মোট সময় নেবে। মোট সময়টা কোন সময় না, এমন একটা সময় যখন তিনজনই একসাথে বাজছে। আর বেল্ট সে 32 গুণ 2, 3, 4, 5 এরকম করতে করতে, অর্থাৎ 64, 96 এরকম অন্তর অন্তর বাঁচতে এটা একটা মোট সময় নেবে 32 গুণ কিছু একটা। তার মানে আমি এটা বুঝতে পারছি যে এই যে মোট সময় যেটা, এইটা 12, 18 আর 32 এদের তিনজনের সাধারণ গুণিতক। আর এখন যে তারা বাজলো, তার ন্যূনতম কতক্ষণ পরে তারা একসাথে বাজবে না, এই 12, 18 আর 32 এদের সাধারণ গুণিতকদের মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ। তার মানে এই অঙ্কটা হচ্ছে লসাগু, কার কার লসাগু, 12, 18, 32 এর। তাহলে 12, 18, 32 এর লসাগু আমরা বার করি, দেখো ভাগ পদ্ধতিতেই বার করি। তাহলে একে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, হলো 6, 9, 16। এদের তিনজনের না সাধারণ গুণনীয়ক কিছু নেই, যে কোনো দুজনকে আমরা যদি নিই, তাহলে ধরো 3, এটা যা ছিল তাই, এটা 8। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো এটা 1, 3, এটা যা ছিল 8। আর কোনো সাধারণ গুণনীয়ক এদের নেই। অর্থাৎ আমি এখানে কি করলাম, দেখো অঙ্কটাকে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমরা এইগুলো গুণনীয়ক বার করছি। প্রথমে যদি সবকটার গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক বার করতে পারি ভালো, যেমন 2 দিয়ে ভাগ করলে, সবাইকে ভাগ করলে মিলে। কিন্তু তার পরের ধাপে দেখো 6, 9, 16 এদের এমন আর কিছু নেই যেটাকে এই তিনটেকে যেটা দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু দুটোকে করলে মেলে এরকম আছে, সেটা হচ্ছে 12 আর 32, এদেরকে 2 দিয়ে ভাগ করলে। আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, জন্য 2টা প্রথমে টেস্ট করছি। তাহলে 9টা দেখো যা ছিল তাই, ওটা কিন্তু পরিবর্তন হলো, কিন্তু 6টা হয়ে গেল 3, 2 দিয়ে ভাগ করে 16টা হয়ে গেল 8। এবার দেখো 3 আর 9 এরা দুজনই 3 দিয়ে বিভাজ্য, সেই জন্য আমরা 3 দিয়ে ভাগ করে নিলাম, আর কমন আর কিছু নেই। তাহলে আমাদের লসাগুটা কত হলো, 2 গুণ 2 গুণ 3, এই 3টে নিলাম, গুণ একটা নিচ্ছে না, গুণ 3 গুণ 8। তাহলে এটা কত হলো, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 গুণ 288। তার মানে 288 সেকেন্ড পরে এই তিনটে জিনিস, হাতুড়ি, অ্যালার্ম আর বেল্ট, এই তিনটে জিনিস একসাথে কারখানায় বাজে। তোমরা চাইলে দেখতে পারো যে 288-কে 12 দিয়ে ভাগ করলে মেলে কিনা, 18 দিয়ে ভাগ করলে মেলে কিনা, আর 32 দিয়ে
ভাগ করলে মেলে কি। তাহলে এটা অন্তত যে এই তিনটেরই সাধারণ গুণিতক, এটা তোমরা একবার অন্যরকম হিসাব করে বুঝে নিতে পারবে। দেখো পরীক্ষায় যখন তোমরা অঙ্ক করো, তোমাদের তো আর পরীক্ষার সময় কেউ ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তাহলে অঙ্কটা লসাগুর অঙ্ক, তো সেটা তোমরা বুদ্ধি করে বার করেছো, এটা একটা অঙ্কের ধাপ। কিন্তু লসাগুর উত্তরটাই যদি ভুল হলো, তাহলে তোমার এই চেষ্টাটা মাঠে মারা যাবে। সেই জন্য লসাগুটাকে যখন তুমি বার করেছো, সেই বার করার পরে এটা সত্যি লসাগু হতে পারে কিনা সেটা আরেকটা উল্টো পদ্ধতিতে যাচাই করে নেওয়াটা কিন্তু রিভিশন করার একটা বুদ্ধির লক্ষণ। তুমি যেভাবে অঙ্কটা করেছো আর রিভিশন করার সময় যদি ওইভাবেই আবার দেখতে থাকো, হয়তো তোমার ভুল হলেও চট করে ধরা পড়বে না, কিন্তু অন্যভাবে জিনিসটাকে মেলালে সেই ভুল ধরা পড়ার কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। পরের অঙ্কটা করি চলো। রানী প্রতি পঞ্চম দিনে সাঁতারের পাঠ করে আর প্রতি তৃতীয় দিনে ডাইভিং এর পাঠ করে। মানে রানী জলের মধ্যে খুব ভালো সাঁতারও করতে পারে, ডাইভিংও করতে পারে। তো রোজ তো আর রানী সময় পায় না এইগুলো প্র্যাকটিস করার, যে কোচ এগুলো প্র্যাকটিস করায়, কেননা ওর স্কুল আছে, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয়, পরীক্ষা আছে। কিন্তু ও যেটা করে যে 5 দিন অন্তর অন্তর সাঁতার শিখতে যায় আর 3 দিন অন্তর অন্তর ডাইভিং শিখতে যায়। তো একটা দিন এরকম আছে যে দিনটা ও সাঁতার আর ডাইভিং দুটোরই ক্লাস করবে। মানে ওই একই সুইমিং পুলে গেছে, প্রথমে সাঁতারের টিচার এসে সাঁতার শিখিয়ে গেল, তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার ওখানেই ডাইভিংটা শিখলো, একদিনে দুটোই হলো। এরকম ঘন ঘন হলে মুশকিল, কিন্তু মাঝে মাঝে হলেও ম্যানেজ করে নিতে পারে। মে মাসের 5 তারিখ রানী সাঁতার আর ডাইভিং দুটোই শিখল, ঠিক আছে। এবার অঙ্কটা হচ্ছে এর পরে কোন তারিখে, ঠিক পরে কোন তারিখে ও আবার সাঁতার আর ডাইভিং দুটোরই ক্লাস একসাথে করবে। তাহলে আমরা ধরো যদি অঙ্কটাকে ভাবে চিন্তা করি, রানী সাঁতারের ক্লাস যদি ধরো আজকে করে, আজকে হলো পঞ্চম দিন, 5 দিনের মানে কোনো একদিন থেকে শুরু করে পঞ্চম দিন, আবার আজ থেকে আরো 5 দিন পরেও আবার সাঁতারের পাঠ করবে। তার মানে প্রথম যদি 1 হয়, ফার্স্ট ডে, প্রথম দিন, তাকে যদি 1 বলি, তাহলে সে পঞ্চম দিন অর্থাৎ 1 2 3 4 5 নম্বর দিনে আবার সাঁতারের পাঠ করবে। তার মানে 1 নম্বর দিনে 5 নম্বর দিনে আবার কবে সাঁতারের পাঠ করবে, দেখো 5 6, 5-এর পরে আবার পঞ্চম দিন, মানে 6 7 8 9 10। তার মানে প্রথম দিন থেকে গুনলে দশম দিন, এরকম করে তাহলে 1 5 10 এরকম করে এইসব দিনে এ সাঁতারের পাঠ করে। আর প্রতি তৃতীয় দিনে, তার মানে 1 3 6 এরকম করে ও ডাইভিং এর ক্লাস। তার মানে সাঁতারের ক্লাসগুলো যেসব দিনগুলোতে করে, দেখো সেটা যদি আমি 1 থেকে শুরু করি, সেগুলো হচ্ছে 5-এর গুণিতক, তাই তো, 5 10 15 এইসব দিনগুলো। আর ডাইভিং এর ক্লাসগুলো যেগুলো করে সেগুলো 3-এর গুণিতক, 3 6 9 এরকম। তাহলে এমন একটা দিন যখন এ সাঁতার আর ডাইভিং দুটোই করবে, তখন হলো 5 আর 3-এর সাধারণ গুণিতক, 5-এরও গুণিতক, সাধারণ 3-এরও গুণিতক। আর একদম পরবর্তী যে তারিখ, সেটা হচ্ছে এই গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট, তার মানে 5 আর 3-এর লসাগু, লঘিষ্ঠ সাধারণ। দেখো 5 আর 3 এদের কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এদের লসাগু হচ্ছে 5 গুণ 3 অর্থাৎ 15। তার মানে প্রতি 15 দিনে
তারা সাঁতার আর ডাইভিং দুটোই করবে। তাহলে আজ যদি হয় ধরো মে মাসের 5 তারিখ, তাহলে দ্বিতীয় দিন হচ্ছে 6 তারিখ, তৃতীয় দিন হচ্ছে 7 তারিখ, এরকম করে 15তম দিন কত হবে বলো তো? একটু বুদ্ধি করে বলো দেখি। যদি আজ হয় মে মাসের 5 তারিখ, তাহলে দ্বিতীয় দিন হচ্ছে 6 তারিখ। তাহলে দ্বিতীয় দিনটার তারিখটা আমরা কি করে বার করলাম? আজ যদি 5 তারিখ হয়, না তার সাথে আমি 1 যোগ করে দিই। তৃতীয় দিন হলে 7 তারিখ, তাহলে 2 যোগ করলাম। চতুর্থ দিন হলে 8 তারিখ, তার মানে আমি 3 যোগ করলাম। অর্থাৎ আমার যদি 15তম দিন হয়, তাহলে আমি কত যোগ করব? না 14 যোগ করব। তার কারণ কি? যদি দ্বিতীয় দিন হয় তাহলে 1টা তারিখ যোগ হবে আজ থেকে, তৃতীয় দিন হলে 2টো তারিখ যোগ হবে, এরকম করে 15তম দিন হলে 14টা তারিখ যোগ হয়। অর্থাৎ মে মাসের 5 তারিখ যদি দুটোরই ক্লাস করে থাকে, আরো 14 দিন পরে অর্থাৎ মে মাসের 19 তারিখ ও হয়তো আবার দুটোরই ক্লাস। তারপরে তার তলার অঙ্কটা দেখি চলো। এটা বইয়ের খুবই কমন অঙ্ক। তোমরা যে যা অঙ্ক বই করো, এই অঙ্ক একদমই খুব বেশি বিভিন্ন ভাবে থাকে। 5টা ঘন্টা একসাথে বাজছে, 5টা বেল, 5টা ঘন্টা। ধরো 5টা ঘড়ি আছে, এই ঘড়িগুলোর ঢং 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 করে এগুলো বাজে ঘন্টাগুলো। এই ধরো 1 ঘন্টা হয়ে গেলে ঘড়িটা ঢং করে একটা আওয়াজ করলো। তো এরকম করে তারা এই ঘড়িগুলো 1 ঘন্টা অন্তর অন্তর বাজতে পারে, কিন্তু এগুলো খুব স্পেশাল ঘড়ি। এই ঘড়িগুলো একটা ঘড়ি 2 সেকেন্ড ব্যবধানে বাজে, মানে শব্দ করে, আরেকটা ঘড়ি 4 সেকেন্ড, আরেকটা 6 সেকেন্ড, একটা 8 সেকেন্ড, একটা 10 সেকেন্ড। তো এরকম করে ঘড়িগুলো আমার কাছে 5টা ঘড়ি আছে বা 5টা ঘন্টা আছে। আমরা ঘড়ি হিসেবে আমি বলছি, মানে অঙ্কটাকে বোঝার সুবিধার জন্য তুমি ঘড়ির জায়গায় অ্যালার্ম ঘড়ি ধরো। 5টা অ্যালার্ম ঘড়ি আছে, একটা অ্যালার্ম ঘড়ি 2 সেকেন্ড অন্তর বাজে, আরেকটা 4 সেকেন্ড, আরেকটা 6 সেকেন্ড, একটা 8 সেকেন্ড, একটা 10 সেকেন্ড। তোমাকে 40 মিনিট মোট সময় দেওয়া আছে। এই সময়ের মধ্যে এই 5টা অ্যালার্ম ঘড়ি একসাথে কতবার বাজে, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা একবার বোঝার চেষ্টা করি। আমার কাছে 5টা অ্যালার্ম ঘড়ি আছে। এই 5টা অ্যালার্ম ঘড়ি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড আর 10 সেকেন্ড অন্তর অন্তর করে বাজে। আমি তোমাকে 40 মিনিট সময় দিলাম, আমাকে বার করতে হবে তার মধ্যে সবকটা অ্যালার্ম ঘড়ি যুগপৎ একসাথে বাজছে এরকম কতবার ঘড়ি। তাহলে আমরা দেখি প্রথমবার এরকম কখন ঘড়ি। দেখো প্রথম অ্যালার্ম ঘড়িটা প্রথমে বাজছে 2 সেকেন্ড ব্যবধানে, তার মানে প্রথমবার 2 সেকেন্ড হলে তারপরের বার 4 সেকেন্ড, তারপরে 6 সেকেন্ড, তারপরে 8 সেকেন্ড, তার মানে ও 2 এর গুণিতক সময়ে বাজছে। পরেরটা দেখো 4 সেকেন্ড অন্তর, মানে 4, 8, 12, 16, মানে ওটা 4 এর গুণিতক সময় বাজছে। পরেরটা 6, 12, 18, 24 এরকম, অর্থাৎ ওটা 6 এর গুণিতক। 4 নম্বর ঘড়িটা একইভাবে 8 এর গুণিতক সময় বাজছে, আর 5 নম্বর ঘড়িটা 10 এর গুণিতক সময়। তাহলে সবকটা ঘড়ি একসাথে বাজবে কখন? না এই 5টা অ্যালার্ম যত ব্যবধানে বাজে তাদের সাধারণ গুণিতক। তো এদের সাধারণ গুণিতক অনেক হতে পারে, তার মধ্যে এখন যদি তারা একসাথে বাজে, আবার ঠিক কতক্ষণ পর বাজবে, মানে সবচেয়ে কম সময়ে বাজবে, না সেই সবচেয়ে কম অর্থাৎ লঘিষ্ঠ গুণিতক এই 2, 4, 6 আর 10 এই 5টা জিনিসের সাধারণ গুণিতক এবং তার মধ্যে সবচেয়ে অর্থাৎ 2, 4, 6 আর 10 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
অর্থাৎ লসাগু। কিন্তু দেখো এই অঙ্কটার উত্তর যে লসাগুটা খালি বার করলেই হবে তা নয়, আমরা অঙ্কটা ধাপে ধাপে এগোবো। আমরা প্রথম যে হিসাবটা করছি যে এখন যদি তারা একসাথে বাজে আবার কতক্ষণ পর তারা একসাথে, তো সেটার জন্য আমরা 2, 4, 6, 8, 10 এর লসাগু করব। তো আমরা পাশাপাশি লিখে ভাগ পদ্ধতিতে চলো লসাগু। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, দেখো এগুলো তো সব জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে এগুলো মিলবে। এবারে দেখো পরের গুলোর মধ্যে কমন তো প্রায় শুধু 2 দিয়ে ভাগ করলে মেলে, আর কিছু নেই। 2-1টা আছে, এই যেমন একে 2 দিয়ে ভাগ করলে মেলে, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, বাকিগুলো যা ছিল 1। এবারে 3, 2, 5 এগুলোর মধ্যে কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নেই। তাহলে আমার এই লসাগুটা কি হলো না, এই সবকটাকে গুণ করলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 কত হলো বলো দেখি? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 5 ইন্টু 24 হচ্ছে 120, 120 সেকেন্ড। আমরা দেখতে পারি যে 120 সেকেন্ডটা সবচেয়ে কম কিনা। দেখো এর অর্ধেকটা কত, 60। 60কে না 2 দিয়ে ভাগ করলে মেলে, 4 দিয়ে ভাগ করলে মেলে, 6 দিয়ে ভাগ করলে মেলে, 10 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু 8 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু 120-কে মেলে। তার ফলে এই 2, 4, 6, 8, 10 এদের লসাগু হচ্ছে 120। 120 সেকেন্ড মানে কি বলো তো, এটা হচ্ছে 2 মিনিট, তাই না? 60 সেকেন্ডে 1 মিনিট, এটা তোমরা আগের নিচু ক্লাসেই শিখে গেছো। তাহলে 2 মিনিট ব্যবধানে তারা যদি বাজে, তাহলে 40 মিনিটের মধ্যে তারা কতবার একসাথে বাজবে? 2 মিনিট, তারপরে 4 মিনিট, এরকম করতে করতে 40 ভাগ 2, অর্থাৎ তারা 20 বার একসাথে বাজবে, তাই তো? তাহলে এই অঙ্কটা হলো। আরো একটা দুটো অঙ্ক আমরা করি, করে আমরা আজকে এই অঙ্ক করার যে প্র্যাকটিস এটাকে বন্ধ করবো, আবার পরের দিন পরের অঙ্কগুলো। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম এগুলো গল্পের মতো কিছু ঘটনা, সেই ঘটনাগুলোকে লসাগু গসাগুর অঙ্কের মতো করে সাজানো। এবার দেখো কথার অঙ্ক, কিন্তু কথার অঙ্কগুলো শুধু হিসাব সংখ্যা এগুলো দিয়ে তৈরি। এটা আরেক ধরনের কথার অঙ্ক হয়, যেখানে এমনি কোনো গল্প নেই, যেখানে কাকে কি দিয়ে গুণ করলে, ভাগ করলে মেলে ইত্যাদি, এগুলোই হচ্ছে গল্প। প্রথম অঙ্কটা দেখি চলো। দুটো সংখ্যার লসাগু আর গসাগু হচ্ছে 175 আর 55। সংখ্যা দুটো কি? যে অঙ্কটা দেখে তোমাদের মাথায় প্রথমেই কি মনে হবে বলো তো? আমরা একটা ফর্মুলা শিখেছি। আমাদের ক্লাসে পড়াটা এমন একটা জিনিস, জানো তো, আমরা যারা পড়াটাকে ভালো করে চর্চা করতে চাই, কিছু না হোক আমরা মাথায় না একটা ফর্মুলা যদি থাকে সেটাকে মনে রাখার চেষ্টা করি, কেননা ওটাকে দিয়ে হিসাব করা যায়, অঙ্ক করা যায়। তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে ঠিকই। দেখো এই ফর্মুলাটাকে সরাসরি কাজে লাগিয়ে তোমরা কি করতে পারো। দুটো সংখ্যার লসাগু আর গসাগু হচ্ছে 55। আমরা জানি কি বলতো, লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, তাই তো? তাহলে আমরা এটাকে লিখি লসাগু গুণ গসাগু। আমরা এই পুরো না বড় কথাটাকে লিখতে বারবার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়। আর তোমরা তো লকডাউনের সময় একদম বেশি লেখোনি, খালি মোবাইলের স্ক্রিনটাকে টাচ করেছো, করে করে তোমাদের আঙুলগুলো এমন অবস্থা হয়েছে লিখতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা দেখলাম, দেখো আমরা তো চলরাশি পড়েছি, ওই এক্স ওয়াই এসব দিয়ে যত ছোট ছোট করে পারি লিখি। ওগুলো বাংলা টাংলা পরীক্ষায়, বাংলা ইংরেজিতে তো আমাদের অনেক লিখতেই হয়, ইতিহাস এগুলো। অঙ্কতে দেখি একটু ছোট করে যদি লিখতে পারি। সেই জন্য লসাগু গুণ গসাগু একে আমরা লিখলাম ল গুণ গ, যাতে লেখাটা কম হয়। আর কিছু চাইলে লসাগু গুণ গসাগু লিখতে পারি। তাহলে লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সংখ্যা 1 গুণ সংখ্যা 2, তাই তো? এটা হচ্ছে লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু আমাকে দেওয়া আছে, কিন্তু কত বলো তো? দেওয়া আছে 175।
আর গসাগুটা দেওয়া আছে 55। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে সংখ্যা 1 ইন্টু সংখ্যা 2 এগুলো তো অনেক রকম হতে পারে। তার কারণ হচ্ছে দুটো সংখ্যাকে গুণ করলে 175 গুণ 55 হয়। এই সংখ্যাগুলো কত? এরকম অনেক রকম হতে পারে। আমি তোমাদেরকে দেখাই তাহলে অনেক রকম কি করে হয়। দেখো, আমরা 175কে যদি মৌলিক উৎপাদকে ভাগ করি, তোমাদের মনে আছে নিশ্চয়ই উৎপাদকের গাছ বা ফ্যাক্টর ট্রি। আমরা কি করেছিলাম দেখো, প্রথমে একে আমরা মৌলিক উৎপাদক মানে যার থেকে আর ছোট পূর্ণ সংখ্যার উৎপাদকে ভাঙা যায় না তাকেই বলে মৌলিক উৎপাদক। আমরা তাতে ভাঙার চেষ্টা করি। তাহলে 175 একে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলবে না, এ তো বটেই বটে, কেননা এটা জোড় সংখ্যা নয়। 3 দিয়ে ভাগ করলে মিলবে কিনা দেখো, 3 দিয়ে ভাগ করলে মিলবে। আমরা কি করে বুঝি বলো তো চট করে? একটা সংখ্যার যতগুলো ডিজিট আছে সেইগুলোকে যোগ করে দিলে সেটা 3 দিয়ে ভাগ করলে মিলবে। দেখো 1 যোগ 7 যোগ 5 এই 3টে ঘর আছে। 1 যোগ 7 হচ্ছে 8 যোগ 5 13। এই 13টা 3 দিয়ে বিভাজ্য না, অতএব এও 3 দিয়ে বিভাজ্য। 4 দিয়ে বিভাজ্য হওয়ার কোনো চান্সই নেই, তার কারণ হচ্ছে এটা জোড় সংখ্যাই নয়। 5 দিয়ে ভাগ করলে এটা মিলবে, কেননা শেষ সংখ্যাটা হচ্ছে 5, এককের সংখ্যাটা হচ্ছে 5। তাহলে একে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে একে 5 দিয়ে ভাগ, আমরা 5 এখানে লিখলাম, মানে 5 দিয়ে ভাগ করলে দেখো আমি মুখে মুখে ভাগ করার চেষ্টা করছি। 3 5 এ 15 আর 2 এ 17, 5 5 এ 15, তাহলে 35 হলো। আবার 35কে আমরা উৎপাদকে মৌলিক উৎপাদকের গাছে যদি ভাঙি, 35টা দেখো আমরা একটু মুখে মুখে করতে পারি 5 গুণ 7। তাহলে আমরা বলতে পারি যে 175 হচ্ছে 5 গুণ 5 গুণ 7, তাই তো? এটাকে আমরা এক জায়গায় লিখে রাখি। এই গাছটাকে আমরা মুছে দিই, গাছ কেটে দিয়ে এই কথাটা বলবো না, কেননা গাছ কেটে দিই বললে আবার পুলিশে ধরে নিই। সেই জন্য আমরা এই গাছটাকে মুছে দিলাম। মুছে দিয়ে 175কে আমরা লিখলাম 5 গুণ 5 গুণ 7, তাই তো? আচ্ছা, এবারে 55টাকে আমরা এরকম লিখি, দেখো এটা খুব সোজা, 5 গুণ 11। ঠিক আছে, তাহলে আমরা যদি সংখ্যা 1 গুণ সংখ্যা 2 চিন্তা করি, তার মানে এগুলোরই বিভিন্ন রকম ভাবে আমরা যে মৌলিক উৎপাদক গুলো পেয়েছি সেগুলোকেই বিভিন্ন রকম ভাবে গ্রুপে ভাগ করে আমরা সংখ্যা দুটোকে বানাতে পারি। কেননা সংখ্যা দুটোকে গুণ করলে যদি এই দুটোর গুণফল হয়, তাহলে সংখ্যা দুটোকে গুণ করলে এই দুটোর যে মৌলিক উৎপাদক তাদের গুণফলটা একই হবে, কেননা দুটো সংখ্যার গুণফল আর তাদের মৌলিক উৎপাদক গুলোর গুণফল হচ্ছে এক। তাহলে কেন মৌলিক উৎপাদক গুলো দিয়েই তো সংখ্যাটা তৈরি হয়েছে, আলাদা তো কিছু নয়। তাহলে সংখ্যা 1 হচ্ছে 5 গুণ 5 গুণ 7। না, আমরা জানি না সংখ্যা 1 কত, কিন্তু আমরা জানি যে এই গুণফলটা হবে এই। এবারে এদের মধ্যে আমরা গ্রুপ করব। কিরকম গ্রুপ করব দেখো, না আমরা এমন ভাবে গ্রুপ করব যাতে তাদের গসাগুটা হয় 55 আর লসাগুটা হয় 175। দেখো গসাগু যদি 55 হতে হয়, তাহলে সবচেয়ে ছোট এরকম সংখ্যা কত হতে পারে বলতো, যার গসাগু 55? দেখি বুদ্ধি খাটাও তো। তোমাকে আমি বললাম, মুখে একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে আমার দেওয়া আছে দুটো সংখ্যার গসাগু 55, তাহলে এরকম সবচেয়ে ছোট সংখ্যা কি হতো? তাহলে বাবা এটা আবার কি প্রশ্ন? দেখো গসাগু 55 মানে তার সবচেয়ে বড় গুণনীয়ক বা তার সবচেয়ে বড় উৎপাদক দুটো সংখ্যার হচ্ছে 55। তার মানে তাদের মধ্যে আমি যদি যে কোনো একটা সংখ্যা ধরি,
তাকে অন্তত 55 দিয়ে ভাগ করলে তো মিলবে, তবেই না সে দুজনের সাধারণ উৎপাদক। সবচেয়ে বড় ছোট মেজো সেজো বাদ দাও। 55 যখন গসাগু, তার মানে 55 হচ্ছে গুণনীয়ক, গসাগুর মধ্যে গ সা এই দুটোকে বাদ দিয়ে দাও, কিন্তু গুণনীয়কটাই যদি ধরো, তাহলে 55 হচ্ছে গুণনীয়ক, তাহলে বা উৎপাদক। তাহলে 55 যদি উৎপাদক হয়, তাহলে সংখ্যাটা তো আর 55 থেকে কম হতে পারে না। আমি যদি বলি 2 উৎপাদক, তার মানে কি? তার মানে 2 দিয়ে ভাগ করলে ওটা মিলবে। সেরকম 55 গুণনীয়ক বা উৎপাদক মানে কি? মানে 55 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 55 দিয়ে ভাগ করলে কোনো একটা জিনিসকে মিলবে, সেটা তো আর 55 থেকে ছোট হতে পারে না। তাহলে আমি যে সংখ্যাগুলোকে তৈরি করব, তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাই হতে পারে 55। তো একটা যদি 55 হয়, ধরো সংখ্যা 1 যদি 55 হয়, তাহলে সংখ্যা 2 কত হবে? 175। তার কারণ এদের গুণফল হচ্ছে 175 গুণ 55, একটা 55 হলে অন্যটা 75। এবার তুমি ভাবতে পারো, আচ্ছা গসাগু তো বলেছে 55, তার মানে 55 দিয়ে ভাগ করলে মিলবে। ঠিক আছে, তাহলে আমি 55 যেমন সংখ্যা একটা হতে পারে, আমার সংখ্যা একটা 55 গুণ 2ও হতে পারতো। এটা কি হতে পারে? মানে 110 কি হতে পারে? দেখো, এটা যদি 110 হয়, তার মানে কি এটা 55 গুণ 2। তার মানে আমি যে সংখ্যা 1 গুণ সংখ্যা 2 করেছি, এখানে কোথাও একটা 2 আসে, কিন্তু আমাদের মৌলিক উৎপাদকের মধ্যে কোথাও 2 আসে। দেখো ভালো করে, তার মানে আমার এই যে উৎপাদক গুলো, এইগুলো এই সংখ্যা দুটোর কোনোটাই 2 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ 110 আমার হতে পারে না। 3 দ্বারা বিভাজ্য কি হতে পারে? তাও হতে পারে না। কেন? 3 আমার কোনো মৌলিক উৎপাদক নেই 55 105। আচ্ছা, 5 দ্বারা তো বিভাজ্য হতে পারে, কেন? 5 আমার মৌলিক উৎপাদক আছে। তাহলে 55 গুণ 5, এরকম যদি আমরা একটা সংখ্যা পাই, 275, তাহলে অন্য সংখ্যাটা কি হবে বলো দিদি? 55 গুণ 5। দেখো, আমরা মৌলিক উৎপাদকে ভাগ করেছি মানে কি বলতো, আমরা সেখান দিয়ে ইচ্ছা মতো সংখ্যা বানাচ্ছি। তোমরা ব্লকের খেলা দেখেছো? যে ধরো একটা বাড়ি বানাবো, তার জন্য ছোট ছোট ব্লক আছে। আমার হাতে যদি সবচেয়ে ছোট ব্লক গুলো থাকে, এই ব্লক গুলোকে আমি ইচ্ছা মতো নিয়ে উঁচু বাড়ি, নিচু বাড়ি, যেরকম ইচ্ছা বাড়ি বানাতে পারি। এই সংখ্যাগুলো আমার বাড়ির মতো, যার এক একটা মৌলিক উৎপাদক হচ্ছে এক একটা ইট, যার থেকে ছোট আর কিচ্ছু হয় না। তাহলে আমি যদি 275 এই সংখ্যাটা আমি কি করে বানালাম বলতো? আমার এই মৌলিক উৎপাদক গুলোকে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, 5 গুণ 11, এইটা হচ্ছে 55। আরেকটা 5 আমি এর মধ্যে থেকে নিয়ে নিয়েছি, নিয়ে আমি 275 বানিয়েছি। তাহলে আমার আর বাকি কারা পড়ে রইলো বলতো? আমাকে কিন্তু এই দুটোকে গুণ করলে লসাগু গুণ গসাগু। তাহলে 5 গুণ 7 একটা পড়ে রইলো। তাহলে আমি যদি বলি সংখ্যা 1 275 আর সংখ্যা 2 হচ্ছে 35, তাহলে এদের লসাগু কত আর গসাগু? প্রথমে এদের গসাগুটা দেখি। দেখো, এদের গসাগুটা আর যাই হোক 35-এর থেকে বেশি হতে পারে না। তার কারণ হচ্ছে গসাগু হচ্ছে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক, উৎপাদক তো সংখ্যার থেকে ছোট। তাহলে 35 যদি সংখ্যা হয়, উৎপাদক তো তার থেকে বেশি হতে পারে। কিন্তু আমাকে বলে দেওয়া আছে কি, অঙ্কটাতে বলেই দেওয়া আছে গসাগু 55, তার মানে দ্বিতীয় সংখ্যাটা 35 সেটা হতে পারে না। তার মানে সব রকম বিচার করে আমরা দেখলাম যে এই সংখ্যা দুটো হচ্ছে 175 আর 55, যাদের গসাগু হচ্ছে 55 আর লসাগু হচ্ছে 105। এরকম একটাই সংখ্যার জোড়া আমরা বার করতে পারবো। তাহলে দেখো, আমরা কিন্তু ফর্মুলাটা লাগালাম, সূত্রটা লাগালাম, যে লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। কিন্তু যেই আমার অঙ্কটা আমি করতে লাগলাম, দেখো আমাকে লসাগু আর গসাগু দেওয়া আছে,
তার মানে সংখ্যা দুটোর গুণফল আমি জানি। এবারে সংখ্যা দুটো কি আমাকে বুদ্ধি করে বার করতে হবে। তার কারণ আমাকে যদি দুটো সংখ্যার গুণফল কত বলা থাকে, এরকম অসংখ্য ভাবে সেই গুণফল তৈরি করা যায়। ধরো আমাকে বলা হচ্ছে দুটো সংখ্যার গুণফল 18, 3 6 18 হতে পারে, 9 দুগুণে 18 হতে পারে, আবার 18 1 18 হতে পারে। অর্থাৎ আমাকে যদি দুটো সংখ্যার গুণফল একটা বলা থাকে, তার মানে কিন্তু সংখ্যা দুটো স্থির হলো না। অনেক রকম এই সংখ্যা দুটো হতে পারে। তার মধ্যে কোনটা হবে বা কোনগুলো হবে বা কোনগুলো হবে না, আমরা বিচারটা কিভাবে করব? এই মৌলিক উৎপাদক গুলোকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই সংখ্যার জোড়া বানাবো, দেখবো সেই সংখ্যার জোড়াগুলোর গসাগু 55 হতে পারে কি। যদি না হয় তাহলে সে সংখ্যাটা আমার হবে না। গসাগু 55 হওয়ার শর্ত কি, অন্তত সংখ্যাটা 55 বা তার থেকে বেশি হতে হবে, সংখ্যাটা তার থেকে ছোট হলে হবে না। তাহলে এরকম করে দেখলে আমরা বুঝে গেলাম যে এই সংখ্যা দুটো হচ্ছে 55 আর 155। তাহলে এই অঙ্কটা দেখতে খুব একটু সহজ অঙ্কের মতো, কিন্তু একটু যুক্তি বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হয়। একদম সূত্র মুখস্থ করে লসাগু গসাগুর অঙ্ক এইরকম ভাবে এই সব অঙ্কগুলো কিন্তু হয় না। এরকম আমরা লসাগু গসাগুর আরো বেশ কিছু অঙ্ক পরের দিন দেখবো, যেখানে সূত্র মুখস্থ করে অঙ্ক করতে গেলেই তুমি দেখবে পদে পদে অসুবিধা। তার চেয়ে আমরা বুঝে বুঝে যদি অঙ্কটা করতে পারি, দেখবে অঙ্কগুলো অনেক ভালো হবে। আজকে তাহলে আমরা বেশ কিছু অঙ্ক করলাম। এত কিছু অঙ্ক করে মাথাটা হয়তো ঝিমঝিম করছে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। পরের দিন এই লসাগু গসাগুর আরো বেশ কিছু অঙ্ক আমরা আবার অভ্যাস করব, যাতে এই অঙ্কগুলো আমাদের নখদর্পণে চলে আসে। আজ তাহলে আমরা এখানেই শেষ করি।